আলুর কেজি ৭০ টাকা, এভাবে চললে মানুষের বিশ্বাস কমতে থাকবে, বললেন রুহুল কবির রিজভী। জানাবো ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলুর কেজি ৭০ টাকা, এভাবে চললে মানুষের বিশ্বাস কমতে থাকবে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল। এখনো যদি আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস তা কমতে থাকবে। তিনি বলেন, ডিম, তেল এগুলোর দাম এখনো কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করছে, সে কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? ডিম, সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে কেন? নিম্ন আয়ের মানুষ আগে যেমন ছিল এখনো তাই আছে, কেন এই পরিস্থিতি হবে? তাদের অকাতরে জীবন দেওয়া এটা তো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আর সুখে থাকা উপদেষ্টারা এসে বড় বড় কথা বলবেন, যা ইচ্ছা তাই করবেন, এটা তো চলতে দেওয়া যায় না। বিএনপি শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, গণবিচ্ছিন্ন মানুষ কোনো দিনই জনগণের উপকারে কাজে লাগে না। এসব মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কাজ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। পঙ্গু হাসপাতালে এখনো অনেকেই কাতরাচ্ছেন, কারো পিঠে চামড়া খুলে গেছে, কারো পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন। তাদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? তাদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ওখানে কি হচ্ছে? কারা এখানে এই নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত দল জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে ওই লোকগুলো জড়িত আছে। ১৫ থেকে ১৬ বছর ধরে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা এখন ভেতরে ষড়যন্ত্র করছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। এক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা। ২, দল পুনর্গঠন। ৩, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের জেলায় জেলায় সফর, শীর্ষ নেতাদের জনসংযোগ। বিএনপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা। সেখানে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয়। তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায়, তা না হলে তারা সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন। প্রতিটি নির্বাচনে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। প্রতিটি এলাকায় গড়ে ৩ থেকে ৪ জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায়। বিভিন্ন কৌশলে ও নানা রকমের জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে তারা মূলত নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে জনসংযোগ, জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশনা, যে করেই হোক এলাকায় জনগণের ভালোবাসা ও মন জয় করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার চান দলের নীতি নির্ধারকরা। তাদের মতে, দেশের জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, আর মানুষকে সেবা প্রদানের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাটাই বিএনপির টার্গেট। এ লক্ষ্যে সারা দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা রকমের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। গত ৫ই আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশ জুড়ে দল গঠনের কাজ শুরু করেছে দলটি। এরই মধ্যে অনেক জেলা ও মহানগরীর কমিটি বাতিল ও পুনর্গঠন করা হচ্ছে। দল ও অঙ্গ সংগঠনের প্রায় প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলনে নামতে পারি। আমরা চাই একটি অবৈধ অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আর এই লক্ষ্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম দাবি তোলে বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অন্তর্বর্তী সরকারের। এজন্য বিএনপির পক্ষ থেকে কয়েক ধরনের কাজ করা হচ্ছে, প্রয়োজন হলে আন্দোলনের ডাক দেওয়া হবে। ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রধান টাইমস ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই। আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। এ সময় তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন। ডক্টর ইউনূস আরো বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতো স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনীতির মাঠে লড়তে হবে। এক প্রকাশিত এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ঢাকার রাস্তায় প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের উদযাপন। মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায়ী এই শাসকের কার্টুন। দেয়া চিত্র নিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, শব্দগুলো খুবই বিস্ফোরক। এ তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা, উচ্চাকাঙ্ক্ষা ও আশাকাঙ্ক্ষায় ভরপুর। তারা তাদের ভবিষ্যৎকে এই চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। সাক্ষাৎকারে তিনি জানান, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রতিবেদনে বলা হয়, জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, আগের সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি করেছিল। হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধন, এটি একটি ফ্যাসিবাদী শাসন ছিল। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনা ১৫ বছরের শাসনামলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীরগতির সন্দেহের জন্ম দিচ্ছে। তিনি দেশটিকে পুনর্গঠন করার অঙ্গীকার জানিয়ে বলেন, দেশের সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আওয়ামী লীগের দেশের বাইরে পাচার করা $১,০০০ কোটি পুনরুদ্ধার করবেন। কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙাড়ির দোকানে বিক্রি। একজন অস্ত্র উৎসে বিজয় উল্লাস করছেন, আরেকজন এক হাতে অস্ত্র অন্য হাতে পায়রা উড়িয়ে দিচ্ছেন। মুক্তিযুদ্ধের এমন থিমে তৈরি করা একটি ভাস্কর্যের ঠাঁই হয়েছে ভাঙাড়ির দোকানে। ভাস্কর্যটি বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জসি। ভাস্কর্যটি তিনি কোথাও স্থাপনের জন্য বিক্রি করতে না পেরে অবশেষে ভাঙাড়ির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করেছেন। রাজশাহী নগরের বিনোদপুর বাজারের ভাঙাড়ি ব্যবসায়ী আমিরুল মোমিনের ভাস্কর্যটি কিনে এনেছেন। এটি তিনি না ভেঙে তার খোকন আয়রন ঘর নামে দোকানের সামনে রেখেছেন। তিনি মূলত ক্রেতার অপেক্ষায় আছেন। কেউ যদি এটি না কেনেন তাহলে ভাস্কর্যটি তিনি ভেঙে বিক্রি করবেন। ভাঙাড়ি ব্যবসায়ী খোকন বলেন, মুক্তিযোদ্ধার ভাস্কর্যের ভেতরে লোহার বিম দিয়ে জালি করা, আর বাইরের অংশটা এসএস পাইপ এবং স্টিল দিয়ে তৈরি। এর উচ্চতা প্রায় 18 ফুট। 2 লাখ টাকায় তিনি ভাস্কর্যটি বিক্রি করবেন। ভাস্কর আমিরুল মোমেনিন জসি জানান, মাত্র ৯,৪০০ টাকায় ভাস্কর্যটি বিক্রি করেছেন তিনি। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা। নগরের মেহেরচণ্ডীতে লম্বা সময় ধরে নিজের স্টুডিওতে ভাস্কর্যটি তৈরি করেন তিনি। কোথাও স্থাপন করতে না পেরে ভাঙাড়ির দোকানে তা বিক্রি করেছেন। আক্ষেপ করে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি কোথাও বিক্রি করা সম্ভব না। এটি এখন নিছকই মূর্তি, তাই ভাঙাড়ির দোকানে বিক্রি করে দিয়েছি। এটা একজন শিল্পীর জন্য কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। ওই ব্যবসায়ীকে বলেছিলাম ভেঙে লোহা হিসেবে যেন তিনি এটি নিয়ে যান, কিন্তু তিনি অক্ষত অবস্থায় নিয়ে গিয়ে দোকানের সামনে ফেলে রেখেছেন। আমার কাছে ফোন আসছে, কষ্টটা বাড়ছে। তিনি জানান, ভাস্কর্যটি নিয়ে হইচই শুরু হওয়ায় দোকানিও এটি নিয়ে বিপদে পড়েছেন। তিনি এটা ফেরত দিতে পারেন। যদি ফেরত দেন তাহলে কেউ যদি কোথাও এটি স্থাপন করতে চান তাহলে অধ্যাপক সেটি করে দেবেন। প্রতিস্থাপনের আগেই ভাস্কর্যের আরো কিছু কাজ করা প্রয়োজন, সেটিও তিনি করে দেবেন বলে জানান।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।